আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। কেমন আছে বাংলাদেশ? আমরা আসলে গত 16-17 মাস যাবৎ, ইনফ্যাক্ট জুলাই 2024 থেকে আজকের দিন পর্যন্ত আমরা কেমন আছি, আমাদের বাংলাদেশ কেমন আছে, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ কেমন আছে, আহ, আমরা প্রতিনিয়ত যেই উৎকণ্ঠা, উদ্বেগ এবং অর্থনৈতিক বিপর্যয় এবং সামাজিক নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছি, এরকম তো যাচ্ছি, কিন্তু এইবারে মনে হচ্ছে আমরা বোধহয় আমাদের সার্বভৌমত্বই খোয়াতে বসেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিনই কারো না কারোর সাথে আলোচনা করি। বিভিন্ন সেক্টরের মানুষকে আনি যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। সেরকমই একজনকে আজকে আমরা আমাদের মাঝখানে এনেছি। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আম, আমি এক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিস্টও বলবো। তিনি হচ্ছেন সুশান্ত দাশগুপ্ত। সুশান্ত দা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আহ, আবারও ধন্যবাদ। সুশান্ত দা, আপনি তো আমাদের দৃষ্টিকোণ একাত্তরে প্রথম আসলেন। সো দৃষ্টিকোণ একাত্তর পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আহ, আজকে সমসাময়িক বিষয় নিয়ে তো কথা বলবো, ওই রাজনীতির বিষয় নিয়ে। আমি আরেকটু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। যে বিষয়টার সাথে আপনার সাথে আমি কানেক্ট করি সেটা হচ্ছে যে আমরা আমরা যে আমাদের সোশ্যাল পলিটিক্যাল অ্যাক্টিভিজমের যে জায়গাটা থেকে কাজ করি, সেই জায়গাটা নিয়ে ফার্স্টে আমি একটু আপনার সাথে আলোচনা করতে চাই। কারণ বাংলাদেশে এখন যখন গত 14-15 মাসে আমাদের বাক স্বাধীনতা নেই, আমাদের মত প্রকাশের স্বাধীনতা নেই, আমাদের জার্নালিস্টদের স্বাধীনতা নেই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, বা সংবাদ মাধ্যমের অনেক সংবাদ পত্রিকাগুলো, বড় বড় লিডিং পত্রিকাগুলো কম্প্রোমাইজডও, এটাও তো সত্যি। সব কিছু মিলে এরকম একটা অবস্থায় বাংলাদেশে পৃথিবীব্যাপী যত বাঙালি মানুষ আছে, যারা অ্যাক্টিভিস্ট বা যারা রাজনৈতিক বিশ্লেষক, সচেতন মানুষ, তারা সামনে এগিয়ে আসছে। এবং তাদের মধ্যে বহু বহু বছর যাবৎ আপনার সাথে আমার কানেকশন, যোগাযোগ তো আছে, আপনি কাজ করে যাচ্ছেন এবং অনলাইন অফলাইন বোথ আপনি সমান্তরালভাবে কাজ করছেন। এখন আপনার অনলাইনে কাজ করার প্রয়োজন, আপনি অনলাইনে করছেন। যখন অফলাইনে রাজনীতির মাঠে কাজ করার দরকার ছিল তখন সেখানে করেছেন। তো যেহেতু এখন গত 15-16 মাস যাবত আপনি বলা যায় 24/7ই কাজের, আমি দেখতে পাই আপনাকে অনলাইনে, যখনই দেখি আপনি অনলাইনে আছেন। সেই জন্য আমি এই জায়গাটা দিয়ে আজকে একটু শুরু করতে চাই আমাদের দর্শকদের জন্য, যারা বাংলাদেশের মধ্যে কাজ করছে, অনলাইনে কাজ করছে। এছাড়া তো আমাদের কাজ করার কোনো সুযোগ নেই, মানুষকে আমাদের খবর পৌঁছানোরও সুযোগ নেই, আমাদের অ্যাক্টিভিটিস দেখানোরও সুযোগ নেই। এই অবস্থাতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে গত 14 মাসে আমাদের যে, যখন 5ই আগস্টের পরে আমরা যে বাংলাদেশে এরকম একটা বিপর্যয় দেখলাম, হঠাৎ মানে ডক্টর ইউনূস আসার আগ থেকে 5ই আগস্টে আমাদের প্রধানমন্ত্রী চলে গেলেন শেখ হাসিনা, এবং আমাদের শেখ হাসিনার বাড়ির দিকে, গণভবনের দিকে ভয়ঙ্করভাবে কতগুলো মব যাচ্ছে। তারপর থেকে আমাদের শুরু হয়ে গেল একদিক দিয়ে আমাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সমস্ত স্বাধীনতার নিদর্শন ভেঙে ফেলা হলো। এই যে একটা ভয়ঙ্কর অবস্থায় কিন্তু অনলাইনের যোদ্ধারা, অ্যাক্টিভিস্টরা, রাজনৈতিক বিশ্লেষকরা খুবই অল্প পরিমাণে কিছুজন তখন সবাই হতবিহ্বল ছিল, ভীতও ছিল। আপনি তাদের মধ্যে একজন। আমি যাদেরকে দেখেছি আপনি একজন ছিলেন, এবং আপনার এই টিম। তো আপনি সেই জায়গা থেকে আজকের দিনে অনলাইনে যে আমাদের অ্যাক্টিভিটিস, কার্যক্রম, সেটাকে একটু পর্যবেক্ষণ করবেন, পক্ষ বিপক্ষ একটু সমালোচনার দৃষ্টিতেও যদি আপনি আমাদেরকে বলেন, আমি একটু, মনে হয় দর্শকদের জন্য এটা উপকার হবে। আহ ধন্যবাদ। আসলে বিষয়টা কি, আমি নিজে আমার প্রফেশনাল কারণে আমি কিন্তু 5ই আগস্ট 2024 আগে প্রায় 1 বছর আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। মানে আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম না সঙ্গত কারণে, কারণ আমি এমন একটা প্রফেশন আছি যেখানে আসলে সোশ্যাল মিডিয়া প্রহিবিটেড, মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত না, এরকম একটা ইনস্ট্রাকশন আমার প্রফেশনে আছে। তো আমি প্রফেশনের বাইরে, মানে একদমই বাইরে ছিলাম সোশ্যাল মিডিয়ার। তো আমার এখনো মনে আছে পসিবলি জুলাইয়ের 12-13 তারিখের দিকে, হ্যাঁ, 12-13 তারিখের দিকে আওয়ামী লীগের মোটামুটি নীতি নির্ধারক কি বলবো, আওয়ামী লীগের টপ লেভেলের বেশ কয়েকজন
আমাকে বললেন যে সুশান্ত, ইউ নিড টু অ্যাক্টিভিটি ইউর ফেসবুক আইডি। তুমি কেন আমি বললাম যে ভাই এখন তো অনেক মানুষ আছে আর এখন তো আমাদের দোকান নাই, আমি মনে করি না আমার আর সোশ্যাল মিডিয়াতে আমার কোনো প্রয়োজন আছে। তখন আই থিঙ্ক 12 তারিখ। হুম। আমি বেশ কয়েকজনকে আমি একদম মুখের উপরে না করে দিছি যে না আমি পারবো না ভাই আপনারা। তখন তো উত্তাল 10-12 তারিখের দিকে, জুলাই 10-12 তারিখের দিকে। হুম। কিন্তু আমার এখনো মনে আছে, আমি ক্রেডিট দিতে চাই আসলে একদম যুক্তরাজ্য ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট একজন আছে জাকির, ওর বাড়ি মৌলভীবাজার। হুম। আর আরেকটা ছেলে আছে, ওরও মনে ভাইস প্রেসিডেন্ট, বাড়ির চিটাগং, ওর নাম শহীদ। মূলত শহীদ এবং জাকির একদিন আমার অফিসে আসলো, এসে আমাকে একদম কাকুতি মিনতি করা শুরু করলো, দাদা আপনি এখনই আমাদের সামনে আপনি ফেসবুক অ্যাক্টিভেট করেন। আমি না না আমি গেঞ্জামে নাই, তোমরা যা কিছু করো। তো এই দুইজনের মানে আমি কিন্তু অনেক বড় বড় নেতা, নীতি নির্ধারকদের কত শুনি নাই, কিন্তু তারা যখন আসলো একদিন আমার অফিসে এসে বসলো, দাদা আপনি মোবাইল খুলেন, আমি পারবো না, আমাদের কম্পিউটার খুলেন, ল্যাপটপ খুলেন, আমাদের সামনে অ্যাক্টিভেট করেন। তো শহীদ এবং জাকির ওদের কথায় আমার মনে আছে 12 তারিখের দিকে, আমি আই থিঙ্ক 12 তারিখে হবে জুলাইয়ের, আমি ফেসবুক আমি আবার অ্যাক্টিভেট করলাম, পেজ টেজ সবগুলো অ্যাক্টিভেট করলাম, শুরু করলাম। এই যে শুরু করলাম এখনো আছি আর কি, মানে আর থামা হয় নাই আর কি বিষয়টা। তো আমি তখন মনে করতাম যে আসলে দরকার নাই সোশ্যাল মিডিয়াতে। তো আর আমাদের সুবিধা হলো কি, আপনি হয়তো জানেন, আমরা যদি ব্লগিংটা করতাম 2005, 6, 7, 8, 9, 10 ওই সময়টা, তো আমরা এইটা অনেকেই জানে না বা বুঝেও না হয়তো, যে সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের একটা আলাদা আলাদা ফিলোসফি বলেন, সাইকোলজি বলেন, হোয়াট এভার, আলাদা একটা মেকানিজম কিন্তু আছে, যেটা আমরা কিন্তু পোস্ট দেখলেই বুঝি যে এই পোস্ট কি হচ্ছে, এই পোস্টের ভিতরে মেকানিজমটা কি, কারণ এটা আমাদের অভিজ্ঞতা। এটা আমি বলবো না যে আমি মানে সুপিরিয়রিটি থেকে বলতেছি না আমি, মানে এটা আমি বলবো যে আমাদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ইভেন এই যে আমাদের এখন বর্তমান অবৈধ ইন্টারিম গভর্নমেন্টের ইউনুসের পেজ থেকে যখন কোনো পোস্ট আসে, বা শফিক যখন কোনো পোস্ট দেয়, এই যে কি বলে ডাস্টবিন শফিক, অথবা আসনাদ সার্জি চেহারা যখন পোস্ট দেয়, প্রত্যেকটা পোস্ট দেখলেই আমরা বুঝি যে এটার পিছনে কি কাহিনী কি হচ্ছে, কারণ আমরা এগুলা করতে করতে অভ্যস্ত। কোনটা ট্র্যাপ, হ্যাঁ, মানে মানুষকে মানে ট্র্যাপে পালানোর পোস্ট, এগুলো আমরা বুঝি। এই তখন আমরা 5ই আগস্ট অবভিয়াসলি আমাদের টিমের কথা যদি বলি, ডাক্তার আইজউদ্দিন আমাকে বলছে সুশান্ত তুমি অমিকে ফোন দাও, কারণ অমি ভাইয়ের সাথে মানে ডাক্তার আইজউদ্দিনের তখনকার সময় 2013 সালের দিকে একটু মানসিক দ্বন্দ্ব ছিল বিভিন্ন জিনিস নিয়ে। তো সবাই আমাকে দায়িত্ব দিলে যে সবাইকে তুমি এক করো, কারণ তোমার কথা সবাই শুনে। মানে আমি এদের কথা মানে আমাদের এন্টায়ার টিমের মধ্যে আমি হয়তো একাডেমিক্যালি আমি বলবো যে আমি সবচেয়ে মানে কম জায়গাতে আছি, মানে ছোট জায়গায় আছি, কিন্তু সবাই ওয়েল এস্টাবলিশ, ওয়েল প্রফেশনাল, সবাই ওয়েল অর্গানাইজ। আমাকে দায়িত্ব দিলে আমি ধরো একে একে সবাইকে, কেমিক্যাল আলী বলেন, অমি ভাই বলেন, আমাদের আরো কিছু টিম মেম্বার আছে যেগুলো নাম নেওয়া যাবে না, তো এদের সাথে যোগাযোগ, সবাই বলে কোনো দরকার নাই, বাদ দাও যা কিছু, বাংলাদেশ নিয়ে আমাদের তো মাথা ব্যথা নাই। কিন্তু অমি ভাইয়ের কথা বলবো, অমি ভাই ওয়াজ লাইক মানে করতেই হবে, তোমরা কেউ নাই, আমি একলা করবো, তোমাদের কারো একদম। দরকার নেই। একদম হ্যাঁ, মানে অমি ভাই তো ভয়ঙ্কর জানেনি, ভীষণ। উনি রাগ করে ফেলছে যে আমার তোমাদের কারো দোকান নাই, আমি একলাই করবো। তো আমি বললাম তাহলে আপনার করেন, এই ডাক্তার কাছে সরি বলেন। তো ডাক্তার বলতেছে অমিরে বলে সরি করতে হবে, অমি বলতে তাহলে ডাক্তার সরি বলো। আমি তাহলে ঠিক আছে যান, দুইজনে দুইজনের কাছে সরি বলেন। তো দুইজনে দুইজনের কাছে মানে মোটামুটি পোস্ট দিল। এই তো আমাদের যাত্রা শুরু। তো প্রথম দিকে আমরা ফেসবুক পেজ নিয়ে শুরু করলাম, লাইভের আইডিয়াটা একটু পরে আসছে। আর আমাদের টিমের, আপনি জানেন আমাদের টিমে মানে আমি যদি বলি আমাদের টিমে মাইক্রোসফট বলেন, ফেসবুক বলেন, বা বড় বড় জায়ান্ট আইটি কোম্পানি যেগুলো আছে, এই সমস্ত টপ 10 লেভেলের মানে মানুষরা আমাদের সাথে আছে, এগুলো অবভিয়াসলি। এবং আমরা একটা জিনিস করলাম কি, এইবার বাংলাদেশের থেকে কাউকে নেওয়া যাবে না, সব দেশের বাইরে, যেহেতু দেশের জ্ঞান আছে। ওই আমরা শুরু করলাম। এখন আপনি জানেন আমরা কিন্তু এটিএম লাইভটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমরা দেখলাম এখন অনেকেই কথা বলতেছে, সো দরকার নাই, আমাদের কাজ হলো রাস্তা দেখাই দেওয়া, হ্যাঁ, যে কোনো কিছুতে মানে পথ ধরাই দিছি আমরা। অনেকে লাইভ টাইপ করতেছে, ফাইন, গোয়িং গুড। তো আমরা এখন অন্য স্টাইল একটু শুরু করছি, এখন জাস্ট আমরা একটা এই টিমের 15 মিনিট অমি ভাই মাঝে মধ্যে কথা বলে, তাছাড়া আমাদের একটা ইনস্ট্যান্ট আড্ডা আছে, যদি মনে করি আমরা কোনো কিছু তো কিছু বলা দরকার, ইনস্ট্যান্ট আসো নাকি চললে স্মুথ, উই ক্যান মানে গো ফরওয়ার্ড। তো অনলাইন অ্যাক্টিভিজমের আমি একটা জিনিস বলবো, এটা মানে আমি যদি বলি আপনাকে একটু শুনতে খারাপ দেখাবে, মানে আমরা কিন্তু গর্দব টাইপের, ঠিক আছে, আমার কথা অনেকে রাগ করতে পারে, বাট দিস ইজ রিয়েলিটি। আপনি দেখবেন গত 3 দিন ধরে আমি পোস্ট দিছি, রেদওয়ান সিদ্দিক ববির নামে একটা ফেসবুক পেজ আইডি করছে, সামন ভেরিফাইড হ্যাঁ। ইট, হ্যাঁ। হ্যাঁ, এবং এটার থেকে আবিজাবি লিখতেছে, মানুষ সমানে এটা লাইক শেয়ার দিতেছে। আর টিউলিপের নামেও দেখলাম। হ্যাঁ, ওইটাও আমি কাজ করতেছি এখন। তো কারো আইডিয়াই নাই যে রেদওয়ান সিদ্দিক ববি তো এই ধরনের পোস্টে ওর দোকান নাই, সে কেন দিবে, সে একটু বুঝি
হ্যাঁ না, এটা ভেরিফাইড করলো কেমনে? আরে গর্দভের বাচ্চারা, তোরা ভেরিফাই করা তো বিগ ডিল না এখনের যুগে। এনিবডি ক্যান ডু এনিওয়ে। আমার নামে মানে কত ভেরিফাইড পেজ আছে, 3-4টা পেজ আছে, ফেক ভেরিফাইড পেজ আছে। সো এখন টিলিপের নামে কিন্তু একটা দেখছেন শেখ হাসিনা নামও পেজ আছে এবং এটা ভেরিফাইড করা পেজ আছে। সো এগুলো ফেক। তো আমাদের অ্যাক্টিভিস্টদের কিন্তু মানে ফেসবুকে কিছু লিখে দেওয়া মানেই, কমেন্ট দেওয়া মানেই আমি অ্যাক্টিভিজম না। অ্যাক্টিভিজমের কিন্তু একটা রিদম আছে। রিদমটা আমরা কয়জন বুঝি? আপনি লুপা আপা আপনি একটা পোস্ট দেন, আমি কিন্তু বুঝে বলবো যে এটার পিছনে কি হইতেছে। হ্যাঁ, মানে এটা আমি মানে উইথ প্রাউডই বলবো যে উই ক্যান রিড এভরিওয়ান। কারণ আমাদের অভিজ্ঞতা থেকে এটা বলি। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কে কি পোস্ট দেয়, কে কোন দিকে যাচ্ছে, কোন পোস্টের কাহিনী কি আমরা বুঝি। এবং আমাদের আমাদের যে অ্যাক্টিভিস্ট তাদেরকে শিক্ষিত করতে হবে, আমাদের অ্যাক্টিভিজমে শিক্ষিত করতে হবে। আমি অন্যদিকে বলতেছি না, শিক্ষিত করতে হবে অ্যাক্টিভিজমে। শিক্ষিত আছে টিউলিপের একটা ভেরিফাইড পেজ, ফেক ভেরিফাইড পেজ আছে। আপনি দেখেন হাজার হাজার লাইক শেয়ার হইতেছে, নোবডি হ্যাঁ, আমি কোয়েশ্চন দেখলাম ইট। এটা। এটা ফেক অসুস্থ পেজ। বলে শেখ হ্যাঁ, হাসিনা অসুস্থ। বলতেছে শেখ হাসিনা এবং এটা ইউনুস গ্যাং এর, ইউনুস গ্যাং আমাদের পপুলার মানুষদের নামে ভেরিফাইড পেজ বানাইতেছে, বানাই এখান থেকে তারা গুজব ছড়াইতেছে। যেমন ববির নামে পেজ, টিলিপের নামে পেজ, শেখ হাসিনার নামে পেজ, শামীম ওসমানের নামে পেজ, যারা বিখ্যাত ব্যক্তি আছে যাদের রিচ আছে তাদের নিয়ে তারা পেজ বানায়, পেজ বানাইয়ে তারা এই গুজব গুলো ছড়াইছে। আমি একটু টেকনোলজিক্যালি আমি একটু চেকমেক করে দেখলাম, সবগুলো বাংলাদেশ থেকে করা, সবগুলো বাংলাদেশ থেকে পেজ গুলা করা। কারণ এগুলো তো দেখা যায়, ট্রান্সপারেন্সি গিয়ে দেখা যায় বাংলাদেশ থেকে আইডি গুলো করা। তো আমি বলবো দেখেন অ্যাক্টিভিজম মানেই কিন্তু ও আপনি, আমরা অনেকেই বলে আমি দিন রাত কাজ করতেছি, কমেন্ট দিতেছি, লাইক শেয়ার দিতেছি। ভাই, তুমি যদি কোনটা ফেক পেজ, কোনটা ফেক পোস্ট, কোনটা ট্র্যাপ পোস্ট, এটা যদি না বুঝো, তোমার অ্যাক্টিভিজম তো ভাই লাভ হইতেছে না ভাই। তোমার অ্যাক্টিভিজম তো ক্ষতি হইতেছে আমাদের। এখন আপনি বলতে পারেন তাহলে দাদা আপনারা দায়িত্ব নেন। আমি দায়িত্ব নেওয়ার পক্ষপাতি না, আমি দায়িত্ব নিতে রাজি না। কিন্তু যারা অ্যাক্টিভিজমটা করে প্রত্যেকের তো একটা কোনটা ফেক, কোনটা জেনুইন, কোনটার পিছনে কি, এগুলো তো বুঝতে হবে। আপনি দেখবেন আমাকে আজকে ঘুম থেকে উঠে আমি দেখলাম অনেক মানে অনেক কমেন্ট ইমেল দিতেছে, মেসেজ দিতে, দাদা আপনার বিরুদ্ধে লিখছে। আমি সবাইকে বলছি যে গুড, লিখতে দাও না, অসুবিধা কি। এই আমি আজকে একটা পোস্ট করে রেডি করছিলাম, দেই নাই এখনো, হয়তো পরে দিব। যে খিরা ছিলেন তো, খিরা খিরা ওই যে সালাদে কাজে লাগে খিরা। তো শশা। আমাদের ওই কিন্তু একটা কথা আছে যে সুরের মনে খিরা ক্ষেত। মানে যে সুর এর দাম দেয় তাকে কেমনে খিরা ক্ষেত থেকে খিরা চুরি করবে। হ্যাঁ, তো আমি একটা পোস্ট দিছি, এই প্রসঙ্গটা হয়তো আপনি মানে আগে বইলে বইলে যেহেতু আসছে। তো ওই যারা মানে এইগুলা করে তাদের ঠিকই গায়ে লাগিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনার গায়ে তো লাগবে না, কারণ আপনি তো এগুলো, আপনি তো কারো কাছ থেকে চাইনা নেন নাই কোনো অ্যাক্টিভিজমের জন্য। তো আপনার কি যায় আসে? কিন্তু যারা টাকা নিচ্ছে তাদের ঠিকই গায়ে লাগবে, কারণ তাদের টাকা বন্ধ হয়ে যাবে। এখন তো কেউ টাকা দিবে না যে শুনুন তো তত লাগছে রে বাবা, এ 10-12 দিনের মিছিল কইরা পোস্ট ভিডিও পাঠাই আমরা টাকা নেই। হ্যাঁ, এখন তো হ্যাঁ, এইটা বলতে এটা নিয়ে আমি আপনার কাছে এমনিও জানতে চাইছিলাম, কারণ আপনার পোস্টটা মানে যখন আমার আমি পড়েছি। ইনবক্সে, বুঝছেন, হুম। আমার ইনবক্সে ভর্তি। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আপনি আওয়ামী লীগের বাংলাদেশ প্রো সেমিন্টেন অ্যাক্টিভিজম করেন, আমি অ্যাক্টিভিজম করি। এখন ধরেন আমি ধরেন একটা খারাপ কাজ করলাম ফর এক্সাম্পল, আপনি যদি সত্যিকার আওয়ামী লীগ হয়ে থাকেন, আপনি কোন সময় এখন আমাকে নিয়ে এটা লিখবেন না। বা আপনি যদি একটা খারাপ কাজ করেন, কারণ আমরা তো দেবদূত না। এখন আমি কিন্তু আপনার নামে এটা লিখবো না এখন, কারণ দিস ইজ নট দ্য রাইট টাইম। দিস ইজ নট দ্য রূপা রাইট তো টাইম। এটা করছে, সুশান্ত তো এটা করছে। তো যারা এগুলা করে, আপনাকে বুঝতে হবে অ্যাক্টিভিজমে আপনি কিন্তু এখন ফ্রাস্ট্রেটেড। ইউনুস গ্যাং প্রচুর টাকা ঢালছে, প্রচুর টাকা ঢালছে, ইন্ডিয়াতে টাকা ঢালছে, ইউরোপের বিভিন্ন দেশে টাকা ঢালছে। এদের কাজ হলো যারা অ্যাক্টিভিজম করতেছে আওয়ামী লীগে তাদেরকে ডিমিনিশ করা, তাদেরকে মানে ডিফিম করা। এটা আওয়ামী লীগের লোকের মাধ্যমে তারা করাচ্ছে। তো এই মেকানিজম, এটা তো আমরা বুঝি, কয়জন বুঝি? এখন ধরে আপনার নামে যদি একজন একটা আওয়ামী লীগই করে, দেখবেন যে আমি আওয়ামী লীগের সৈনিক এই সেই, কিন্তু লুপা তো এই কাজটা করতেছে, খুব খারাপ, টাকা নিয়ে লাইভ শো করে, আপনি বুঝছেন, ঠিক আছে। এখন তো এটা বলার সময় না। এটা করবে কেন? কারণ আপনি তো টাকা নিয়ে করেন নাই কোনো কিছু, তখন তো আপনি মনে মনে বলবেন যে এই করলামই না, আমার কি দরকার এই গেলামই না, গেলামই না আমি। তা আপনাকে তো দমাই দিল। ইউনুস গ্যাং এর এখন এটা একটা টেকনিক, তারা এই টেকনিকে আগাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিজম করে তাদেরকে নানা ভাবে আওয়ামী লীগের লোকরাই ডাউন করে দিচ্ছে। এই অ্যাক্টিভিজমটা আপনি খেয়াল করে দেখবেন, দেখবেন তার পোস্টে যে কোনো একটা মানুষের দেখবেন যে তার ওয়ালে হয়তো 10টা পোস্ট অ্যাক্টিভিজম নেওয়া, 2টা পোস্ট দেখবেন আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে। হ্যাঁ। হ্যাঁ, এটা খেয়াল করে দেখবেন।
এবং এইগুলোই সবচেয়ে গুরুত্ব। আমিও সমালোচনা করি, অনেক করছি, একদম A to Z সমালোচনা। কিন্তু গত 14 মাসে আমার সমালোচনা লেভেল দেখবেন, আমি কিন্তু ওই লেভেলে সমালোচনা করি না, নেতাদের সমালোচনা করি না। আপনারা দেখছেন আমাদের এই টিমে আমরা সব নেতাদেরকে নিয়ে আসছি। তো অ্যাক্টিভিজমের কথা আপনি যেটা বললেন, আমি বলবো যে অ্যাক্টিভিজমে শিক্ষিত হইতে হবে আমাদের, কিছু বুঝতে হবে কোনটা ফেক পেজ, কোনটা ফেক পোস্ট, কোনটা ট্র্যাপ পোস্ট, কোন পোস্টের পেছনে কি কাজ করতেছে, কেন এই পোস্টটা দিল। এইগুলো যদি আমরা না বুঝি, অ্যাক্টিভিজম করার দরকার নাই, তো অ্যাক্টিভিজমে তো লস হচ্ছে। সো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। মানে আপাতত একটু বললাম, আরো হয়তো আলোচনা হবে, আরো হয়তো হ্যাঁ, বলবো না, আপনাকে। আপনি ঠিকই বলেছেন, কারণ আমাদের মাধ্যম তো এটা। আর এখন অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া খুবই ইনফ্লুয়েন্স কাজ করে, এবং আমাদের মাধ্যমই এটা প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে আমাদের এই যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে সেগুলোতে যদি আমরা মিসইউজ করি বা প্রপারলি ইউজ করতে না পারি, বা আমাদের ডেলিভারি যদি ভুল হয়, আমরা যদি ট্র্যাপে পড়ে যাই, তাহলে সেটা আমাদের জন্য বুমেরাং হয়ে আমাদের লাভ তো হবেই না, ক্ষতি হবে। এই প্রসঙ্গে আমি আপনার একটা পোস্ট যখন দেখলাম যে আপনি ওই যে মিছিল নিয়ে একটা কথা বলছিলেন, আমার মনে হলো যে এই বিষয়টা আমি আপনার সাথে অ্যাড্রেস করি। আমি কালকেই তো দেখলাম, হ্যাঁ। তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করে আমার যে টিম ওনাদের সাথে বলছিলাম, কারণ আমি আপনার সাথে অ্যাগ্রি করলাম। আমার মনে হচ্ছিল যে লাস্ট কয়েকদিন আগে যে একটা অনেকগুলো মিছিল একই সাথে বড় বড় মিছিল বেরোলো, দ্যাট ওয়াজ ইম্প্যাক্টফুল। ছোট ছোট এই মিছিলগুলো কতটা আমাদের উপকারে লাগছে, বা আওয়ামী লীগের উপকারে লাগছে, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য উপকারে লাগছে, সেদিন আপনার কাছ থেকে মনে হলো হ্যাঁ, এই পার্সপেক্টিভটা আমাদের একটু ভাবা উচিত। তারপরে দেখলাম ওইটার, আপনার এই পোস্টের এগেনস্টে আবার অনেক মানে আওয়ামী লীগেরই অনেক মানুষদেরকে দেখলাম, যারা আমার ফেসবুক ফ্রেন্ডেও আছে, আপনার ফেসবুকেও আছে, যারা আবার আপনার এটা পছন্দ করেনি। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান? আচ্ছা, আমি ওকে ফাইন, আমি আমি একটা শেয়ার দিচ্ছি আপনাকে, তারপরে কথা বলবো। ওকে, একটা সেকেন্ড দাঁড়ান। শেয়ার, শেয়ার দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আচ্ছা, সবাই দেখতে এইটা পাবে। জাহাদ, জাহাদ নির্জন নামে একটা ছেলে আছে, সে, তার কাজ হলো আসলে জাহাদ নির্জন আপনার প্রতি মাসে 2টা পোস্টে আমাকে নিয়ে দেয়, মানে হুম। নেগেটিভ পোস্ট আর কি। জাওয়াদ নির্ঝর, রাইট, আচ্ছা। জাহাজ নির্দোষ, সে লন্ডনে থাকে, অ্যাসাইলামে আছে। তো সে নিজেকে সাংবাদিক দাবি করে, ঠিক আছে, বা করুক, আমার হুম। কোনো আপত্তি নেই। তো আমি আমি এতই দুর্ভাগা, আজকে তার ভিডিও আমাকে শেয়ার করতে হচ্ছে, ঠিক আছে, এটা আমার জন্য একটা পেইনফুল। কারণ এই জাহাজের কাজ হলো প্রতি মাসে মিনিমাম 2টা পোস্টে আমাকে নিয়ে দিবেই, নেগেটিভ পোস্ট আর কি। এই যে লন্ডনে এসে আমাকে ধরবে, মারবে, কাটবে, কত কিছু বলে আছে, বলো, অসুবিধা নেই। কিন্তু তার এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে। আমি এই ভিডিওটা দেখার পরে কিন্তু আমি বেশ আওয়ামী লীগের এই বেশ কয়েকজন নেতাদের সাথে আলাপ করছিলাম যে এইগুলো তো বন্ধ করতে হবে। তখন ওনারা বললেন যে আমাদেরকে 10-12 জনের মিছিল যাতে কেউ না করে, এই ব্যবস্থা নাও, রেনে পোস্ট দাও, যাতে 10-12 জনের মিছিল আর না থাকে। আমি একটু চালাই জিনিসটা একটু দেখেন। দেখেন এখানে কয়জন আছে, আহ, সব মিলাইয়া 8 জন, হ্যাঁ 9 জন। এই দেখেন একটা মোটরসাইকেল, একজন উঠলো, আর একটা ছেলে উঠলো। এখন দেখেন, স্টপ। এই দেখেন সাদা শার্ট একটা ছেলে, এই ছেলেটা বেশি 7/8 পরে, এর বেশি না। হুম। দেখেন, দেখছেন? সে চলন্ত মোটরসাইকেলটাকে লাথি দিয়ে দিল মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। So, এখন আমার কথা হলো, তুমি এমন ভাবে বাচ্চা মিছিল করবা, ছেলেটা। বাচ্চা ছেলে। আপনি দেখেন, এইটা তো দেখা থেকে অনেক কিছু শেখার আছে। দেখেন, টু, দেখেন দৌড়ের ভঙ্গি, দেখেন তুমি কেন বা এই মিছিল করবে, এই মিছিল তোমার কে বলতে করতে বলছে, দেখেন কজন, কয়জন। তো এই ধরনের মিছিল, এবং এই ভিডিওর ভিউ, আই থিঙ্ক 1 মিলিয়ন ভিউ হয়েছে অলরেডি, মেবি। কত? হুম, 1 মিলিয়ন মিনিমাম। সো এই ধরনের একটা ভিডিও, একটা ক্লিপ, একটা মিছিল আমাদেরকে কতটুকু ফিসাইয়া দেয়। এইটার যে মনস্তাত্ত্বিক যে একটা, মানে মানে মনস্তাত্ত্বিক যে স্ট্রাগল আমাদের মধ্যে আসবে এই ভিডিও দেখার পরে, যে ক্লাস 7-এ পড়ে একটা ছেলে, বা 6-7-এ পড়ে আমাদের আওয়ামী লীগের একটা মিছিলকে মোটরসাইকেল থেকে লাত্তি দিয়ে ফেলে দিচ্ছে। তাহলে ভাই, তোমার এই মিছিলের দরকার আছে? তোমার এই মিছিলে আমার কি কন্ট্রিবিউশন হইতেছে, কি মেসেজ দিচ্ছি এই মিছিলে? আচ্ছা আপা, আপনি আমাকে বলেন, এই মিছিলে আমাদের কি, এই মিছিল শেষে আমাদের প্রাপ্তি কি, মেসেজ কি? আমার কাছে মনে হয় শুধু তো তাই না, শুধু তো আমাদের আমাদের দিকে যে বাংলাদেশের ভিতরে কিন্তু
পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরাও দেখছে। এই মিছিলের প্রাপ্তির থেকে অপ্রাপ্তি মানে নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি। এক হচ্ছে যে এই মিছিলে লোক নেই, এরকম মিছিল করে আসলে কি লাভ, এবং মিছিল করে এটা কিছুই বোঝা যাচ্ছে না মিছিলটা কোথা থেকে আসলো, কোথায় গেল, উদ্দেশ্য কি। বিধিকে একটা বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা ছেলে, সেই বা ওখানে একটা লাথি দিয়ে একটা মোটরসাইকেলকে ফেলে দিচ্ছে, চলন্ত একটা মোটরসাইকেলে সব জাম করে করে উঠছে। মানে টোটাল টোটাল চিত্রটা যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের ভিতরে তো বটে, আপনি চিন্তা করেন বিদেশেও কিন্তু এই ধরনের, এই যে মিলিয়ন ভিউজ হয়েছে, বিদেশিরাও তো দেখছে, আশেপাশের মানুষরাও তো দেখছে। সো ইটস এ ফানি। তাইলে বলেন, তাইলে বলেন, এই একটা 10 জনের একটা মিছিল আমাদেরকে কতটুকু পিছিয়ে দিচ্ছে। তা আমাদেরকে কিন্তু এইগুলা বন্ধ করতে হবে। স্ট্রিক্ট নির্দেশনা আছে কিন্তু আমাদের। আই থিঙ্ক নেত্রীও কয়েকবার বলছেন, কয়েকবারই বলছেন যে এই 10-12 জনের টুকটাক মিছিল যাতে কেউ না করো তোমরা। অনেকবার বলছেন এটা। আই ক্যান, আমি এটা মানে ক্লিয়ারলি বলবো। এবং আমি আমি এটা বন্ধ করতে আমার যা যা করুন আই উইল ডু দ্যাট। আমার এত এত বিদ্রোহ, এত প্রেম দরকার নাই তো। 5 জন মানুষ আসলে বসে আমি স্লোগান দিলাম, এই প্রেমের দোকান নাই আমার এই মুহূর্তে। পরে আমি দৌড়াই নিয়ে গাইলাম, নো। আমি আমি এই ধরনের রাজনীতি করি না। আপনি খেয়াল করে দেখছেন লন্ডন শহরের মতো জায়গায় উইদিন পুলিশ এসকর্ট, পুলিশ কর্ডনে কিন্তু আমরা কাজ করতে পারি। এই এবিলিটি আমাদের আছে। কারণ ইয়েস, আমার দুর্ভাগ্য আমি দেশে নাই। আর দেশে থাকলে আমি কি করতাম আমি জানি। ঠিক আছে। সো যেহেতু আমি এটা নাই, আমি আর বললাম না আর কি। কেউ যদি বলে এই যে ছেলেগুলা এই 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 মিছিল থেকে কি, এই মিছিলটা কে করতে বলছে তাদেরকে? স্কুল ক্লাস 7 একটা বাচ্চা তোমাকে মোটরসাইকেল থেকে লাথিতে ফেলে দেয়, আমি যদি মোটরসাইকেল থেকে নাই 2টা থাপ্পড় দিতাম আর গালের মধ্যে। আমি আমি যদি এই সুশান্ত দা, মোটরসাইকেলে থাকতাম। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে ছোট 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 মিছিলগুলা বের হয় বা এগুলাকে ভিডিও করছে, এগুলাকে আপলোড করছে, এগুলাও কি কোনো কিছু, মানে এগুলো আসলে, এগুলা তো এত মানুষের দেশে, এগুলা তো একটা রাজনৈতিক দলকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট, এটা তো আসলে করতে পারবেন না। এবং এরকম কি হয় যে আপনারা এই যে ছোট ছোট মিছিলগুলোতে আসলে কারা যাচ্ছে, তারা কি সত্যি সত্যি আওয়ামী লীগ করছে, নাকি এই ডিফেম করার জন্য যে এই ধরনের কোনো কিছু স্টেজ করা হচ্ছে, অনেক কিছুই তো দেখ, ফ্রেমিং, এটা ফ্রেমিং। ফ্রেমিং। সো আপনি এটাকে আমাকে আবার আমরা বলেন, প্রচার করছি। আপা আমাকে বলেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। জাহাদ নির্ঝর সে হলো একটা, কি বলবো, যা খুশি লেখে আর কি। আপনার ইচ্ছে হলো, মানে ধরেন এই যে লাইভ করতেছি, লাইভ পাবলিশ হওয়ার পরে দেখবেন আপনার রামায়ণে একটা ভিডিও সেটা দিচ্ছে বানাইয়া বা কিছু একটা লিখে দিবে, মানে এইরকম আর কি। নিকৃষ্ট মানের অ্যাক্টিভিস্ট আর কি, ও আদার লাইনের। এবং তার, সে কিভাবে এই ক্লিপটা পাইলো, এরা কারা, এটা ফ্রেমিং। এবং এটা করে কি মেসেজ তারা থ্রো করলো যে আওয়ামী লীগ যে 7-8 জন নিয়ে মিছিল বার করবে, ক্লাস 7 বাচ্চাই প্রতিহত করবে তোমাদের, আমাদের বড় কেউ লাগবে না। So, এই এই জিনিসটা আপনাকে কিন্তু বুঝতে হবে আপা। এবং এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি, এই জন্যই আমি আমাদেরকে আমরা মনে করি যে আমরা আমরা জানি এই বিষয়গুলা। প্রত্যেকটা মিছিলের পিছনে কি হয়, কি মেকানিজম আমি জানি। ইয়াস, এটা কাকে শিখাবেন আপনি? যেমন যেখানে টিলিপের ফেক আইডিতে লাখ লাখ শেয়ার হয়, বুঝানোর উপায় নাই যে বাবা এটা ফেক আইডি, ফেক আইডি, ফেক আইডি, সারাদিন চিল্লাইতেছি, লাভ নাই। আর মূর্খ, গর্দভ আমি বলি এদেরকে। তখন আপনি বলতে পারেন আপনি শিক্ষিত হয়ে গেছেন করতে গিয়া, ইয়েস আমি শিক্ষিত। অন্তত পক্ষে অনলাইন অ্যাক্টিভিজমে আমি শিক্ষিত, ডেফিনেটলি। এবং আমি জানি কোন জায়গায় কি হয়। এই যে এক্সপিরিয়েন্সের ভিডিওটা তো আমি একটা আপনাকে ভ্যালু শেয়ার, আছে। এই যে ভিডিওটা শেয়ার করলাম আমি আপনাকে, এটাতে আমরা কি পাইলাম আপা আমার একটু বুঝান। কি মেসেজ পাইলাম আমরা? এটা কি আমাদের লাভ হচ্ছে? তা আমরা কি এই ধরনের মিছিলকে আমরা কি উৎসাহিত করব? করবো না, নিরুৎসাহিত আমি করা করবো না, উচিত। আমি করবো না অ্যাটলিস্ট। এতে যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় দুনিয়ায় মানুষের গালি দেয়, আমার কোনো আপত্তি নেই। এইগুলো নিয়ে আপনি তো জানেনই আমরা অভ্যস্ত, এগুলো কোনো বিষয় না। বিষয় না। হ্যাঁ এগুলো, হ্যাঁ। আ- So, এইটা আমি বলবো, ভাই বুঝো শুনো দেখো। আপনি খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখন কোনো মিছিলের ভিডিও আমার পেজে আপলোড দিই না। কারণ এইটা এই মুহূর্তে 14 মাস পরে এই মিছিল দিতেছে, এটা বড় বিষয় না। এটা ছিল আজ থেকে 8-9 মাস আগে ছিল, মানে 1 বছর আগে ছিল। এখন কে 10-12 জন মিছিল করতেছে, এটা মুখ্য বিষয় না। এটা নিয়ে আমি এত এক্সাইটেড না। এই হাইওয়েতে কুমিল্লা চান্দিনার চরে গিয়ে মিছিল দিলাম, আমি এটাতে এত এক্সাইটেড না। আমার আমার যে গ্রামের বাড়ি, আমি যদি চাই আমার গ্রামের বাড়ি থেকে আমি 500 মানুষের মিছিল করতে পারি, কিন্তু এটার কোনো ইম্প্যাক্ট নাই, আমি এটা করাবো না। কোনো দোকান নাই। আমি হবিগঞ্জ বানিয়েছি রুটে, হবিগঞ্জ থেকে বানিয়েছি রোডের মানে 15 কিলোমিটার মেবি।
আমি এই রোডে আমি 500 মানুষ নিয়ে এনি টাইম মিছিল করাতে পারি, এনি টাইম। কিন্তু এই মিছিলে আমি করাবো না, এটা কারণ কোনো লাভ নাই, কোনো ইম্প্যাক্ট নাই, এটা কোনো ইম্প্যাক্ট নাই। আর এই জন্য 10-12 দিনের মিছিল, আর ক্লাস 7-এ পড়ুয়া ছেলে একটা লাইতে দৌড়াইতেছে, এটার কোনো আমি আগ্রহী নেই এটাতে। এই হলো আমার বক্তব্য। এবং আমি আমার লজিকে আমি আমি ক্লিয়ার, মানে আমি জানি হোয়াট আই এম ডুইং। আমি তো তারপরে আমি পোস্টটা রাখি নাই, বিকজ আই হ্যাভ সেন্ট মাই মেসেজ। যাদের মেসেজ পাওয়ার দেওয়ার তারা পেয়ে গেছে, ঠিক আছে। আর ব্যাখ্যা দিলাম না, আরো অনেক এক্সাম্পল আছে মানে বলার মতো। ওই আমার আমার টপিকটা কথা আসলে হচ্ছে এখানে। যে আমারও মনে হলো যে আপনি যখন আসছেন আপনার আমরা তো অ্যাকাউন্টের পোস্টগুলো দেখি, তো আমার কাছে মনে হলো যে আপনার এই আম, আপনি যা বলতে চাইছেন বা আপনার যে এক্সপেরিয়েন্স আছে সেটা আমাদের যারা অনলাইনে আছে, আমি জানি যারা দর্শক আছেন বা যারা অনলাইনে কাজ করছেন এখন তারা অনেক জানেন, কিন্তু তারপরে আমি বলবো যে উম, শেখার তো শেষ নাই। আর যারা এক্সপিরিয়েন্স আছে তারা যদি কোনো কিছু বলে তাদের কাছ থেকে যদি আমরা শেখার চেষ্টা করি, তাতে তো আমরা ছোট হয়ে যাব না। শিখলে আমরা নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবো। যে কাজটাতে আমি সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, মেধা দিচ্ছি, সেই কাজটা হয়তো আমি আরো ভালো করে করতে পারবো। আমাদের চিন্তার জায়গাটা আরো বিস্তৃত হবে। আমরা যদি লিমিটেড রাখি আমাদের চিন্তার জায়গাটা, তাহলে আমরা কাজও করব অনেক লিমিটেড। কিন্তু আমরা যদি বিস্তৃত করে সবার কথা শুনি, শেখার চেষ্টা করি, তাহলে আমরা আরো ভালো করে কাজ করতে পারবো। আমি প্রতিনিয়ত ওনাদের কাছ থেকে শিখি, ওনাদের না, আসলে কাজগুলো কি, ফলো করি। আসলে কি, এই যে আমি আপনাকে যেটা বললাম আপা, যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমে আমাদের এক্সপার্টিস আছে, এটা আমরা বলবো, কারণ এটা আমরা উই উই অ্যাচিভড ইট। এবং এইগুলা ইউনুসের ফ্রেমিং করা মিছিল, হ্যাঁ, বুঝছেন। সেটাই বলতে চাচ্ছিলাম আমি, যে এই যে মিছিলগুলা, এই মিছিলগুলা কতটা লাভ হচ্ছে কতটা ক্ষতি হচ্ছে এই জিনিসগুলা বোধহয় আমাদের এখন আবার নতুন তা করে আমি মনে করি বুঝাইতে। আপা, আমার আমার পোস্ট দেওয়াতে আমি মনে করি এটা লাভ হয়েছে পলিটিক্যালি, বিকজ লেটস ডিসকাস, মানুষ আলোচনা করুক। নেক্সট 10 জন একটা মিছিল করতে গেলে মানুষ খেয়াল থাকবে, আরে সুমন্ত তো লিখছিল, সো একটু কেয়ারফুল। সো আই থিঙ্ক ইট ইজ হেল্পফুল। লেটস সি কি হয়। আর লেটস সি। আমার না কে কি লেখলো আপনি তো জানেনই, আমরা এগুলাই না আসলে বদার করি একটু না ভাই। এগুলো নিয়ে এত ভাবলে তো কাজ করা যাবে না। আচ্ছা সুশান্ত, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এবার আমরা জি। একটু সমসাময়িক বিষয়টাতে আসি, রাজনীতির বিষয়টাতে, তারপরে আমি আবার আহ, আরেকটা বিষয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে যে রিসেন্টলি গতকালকে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, যোগাযোগ, প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। দুই পক্ষই বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। আমি বলতে চাচ্ছি, এই পোস্টটা আমি প্রধান উপদেষ্টার যে পেজ ওখান থেকে পেয়েছি, আমাকে একজন পাঠিয়েছে। এনায়েত ভাই, ধন্যবাদ। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা যখন কি ইউনূসের ক্ষমতা নেওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কি জানি ভদ্রলোকের নাম, উনি এসেছিলেন, মানে পাকিস্তানি আর্মি অফিসাররা আসছেন, আইএসআই ঘোরাঘুরি করছে, আমেরিকা, মানে ওই দিকের যে মানে পাকিস্তানিদের যে একটা দৌরাত্ম্য, এবং সাথে সাথে জামাতের আমির বললেন যে ভুলভ্রান্তি 47-এর আমরা তো দুঃখ প্রকাশ করেছি, যা হয় হয়েছে। এই যে আমরা যখন নাকি যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে না তখনই যেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, বিশেষ করে পাকিস্তানের। এখন তো মনে হচ্ছে যেন পাকিস্তান কনফেডারেশনটা ডিক্লেয়ার করতে বাকি আছে। তার উপর আবার শুনতে পাচ্ছি যে জুলাই সনদ তো ওরা যাই করলো একটা করলো, এখন শুনছি যে আমাদের সংবিধান নাকি তারা বাতিল করে দেওয়ার পূর্ণ চেষ্টা চালাচ্ছে। এবং সত্যি কথা বলতে আমরা গত 14 মাসে ডক্টর ইউনূসকে যদি আপনি একটু ভালো করে পর্যবেক্ষণ করেন, উনি হাসে, কথা বলে না, কোনো জবাবদিহিতার ওনার নাই, কিন্তু উনি যে কাজটা করার ধীরে 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 সবগুলাই কিন্তু উনি করে ফেলছেন। হ্যাঁ, আপনি যদি সেই করিডোর, বন্দর, সেন্ট মার্টিন, মানে আপনি প্রত্যেকটা জিনিস আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, উনি কিন্তু ওনার কাজগুলো করে যাচ্ছেন। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা দেখেন, আমি মনে সর্বপ্রথম এই পোস্টটা দিছিলাম যে এদের 7 সদস্যের বিশিষ্টের
পাকিস্তানের যে আর্মির লোকজন আসছে, এটা আমি মনে পোস্ট হয়, আমি আমি আমার ফেসবুক পেজে আছে। পরে তাই আমি না? এটা আমি ফলো একটু আপ দেখবো তো, করলাম। আমার হ্যাঁ, একটু ডিটেল জানতে হ্যাঁ, হবে। আমি 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 আমার দেওয়া আছে, পোস্টটা আছে, দেখেন আপনি। আমি একদম প্রথম থেকে বলছি, একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে, মানে জানা দরকার সবার, বাংলাদেশ কিন্তু বাংলাদেশ নাই। বাংলাদেশকে, মানে আমি বলি নিউ পাকিস্তান, কনসেপ্টটা বুঝতে হবে। বাংলাদেশকে নিউ পাকিস্তান করতে গিয়ে যা যা করার দরকার সব করা হবে। এই মর্মেই কিন্তু ইউনূস আইএসআই থেকে সর্ব ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু পেয়েছে। আর আপনি যদি আমেরিকার বিষয়টা দেখেন, আমেরিকা কিন্তু অলওয়েজ পুরো পাকিস্তান, প্রো পাকিস্তান। এটা 71 থেকে। তো আপনি গেম প্ল্যানটা বুঝতে হবে। আর বাংলাদেশের মানুষ যেহেতু বেশিরভাগ ধর্মপ্রাণ, আমি পজিটিভলি বলি বলি, যেহেতু ধর্মপ্রাণ, একটা নির্দিষ্ট ধর্মের বেশিরভাগ মানুষ, তো তারা জানে এই সমস্ত মানুষদেরকে কিভাবে মানে ব্রেন কিভাবে ম্যানিপুলেট ওয়াশ করতে করতে, হয়। ম্যানিপুলেট করা যায়। যেমন আপনি দেখেন, বাংলাদেশে এখন মতো যা হচ্ছে সব প্রো পাকিস্তান, মানে পাকিস্তান করতে গিয়ে যা যা দরকার। আপনি দেখেন, পাকিস্তান থেকে জাহাজ আসলো, পাকিস্তান থেকে মালপত্র আসতেছে, পাকিস্তান থেকে পাকিস্তানের ভিসার বিষয়টা আপনি জানেন, পাকিস্তানের সেনারা আইসা আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, সব কিছু আপনি জানেন। এবং এন্টায়ার বিষয়টা হচ্ছে এই 71-এর প্রতিশোধ নেওয়া, এটা হলো পাকিস্তানের মূল মন্ত্র। এবং পাকিস্তান, আমি রিসেন্টলি একটু ইউকের বাইরে গেছিলাম এক জায়গায়, তো মানে আমি কথাবার্তা মানে ওই লোক ওই লোকের বাড়ি ইন্ডিয়া, ও কলকাতা কিন্তু মুসলমান। হ্যাঁ, ওয়াজ থেকে আসছে, আমার সাথে দেখা বেলফাস্টে দেখা, নর্দার্ন আয়ারল্যান্ড বেলফাস্টে দেখা। তো আমাকে বলছে যে আপনি কি ইন্ডিয়ান? আমি বলছি আমি অনেক সময় কি বলি, মাঝে মধ্যে অনেক সময় বলি ইন্ডিয়ান, অনেক সময় বলি বাংলাদেশি। দেখলাম যে আমি বলছি না, আমি বাংলাদেশ। বাংলাদেশ, সে ইংলিশে কথা বলতে, পরে আমি বললাম আপনি, কয় আমি ইন্ডিয়া। ইন্ডিয়া মানে? কয় আমি কলকাতা। তো আমি বললাম আপনি কি বন কলকাতার, যেহেতু দাঁড়িয়ে আছে? কয় না, আমরা একটু উমরাওতে গেছিলাম, তো আমি আয়ারল্যান্ড, ওই ইউকে আমার আত্মীয় আছে, তো আমি একটু বেড়াতে আসছি, আমি কালকে যাব ইন্ডিয়াতে। তো আমি পলিটিক্সের কথা আলাপ বলি, কয়, এখন তো দেশে তো আমাদের সরকার। সে আমাকে বলতেছে, আমি বললাম আপনাদের সরকার মানে? কয়, এখন জামাতি সরকার না, আপনি বুঝেন। তার বাইরে কলকাতা, সে মুসলমান, সে উমরা ওয়াজ করে আসছে, সে ইংল্যান্ডে হয়ে ইন্ডিয়াতে যাবে, বেলফাস্টে তার সাথে দেখা আমার সাথে। সে, আমি বললাম যে কি অবস্থা, কয়, টিকবে? কয় না, আওয়ামী লীগ তো অনেক শক্তিশালী দল। তো সে আবার এটা বুঝে আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল, বেশি দিন টিকবে না। কিন্তু সে এটা বুঝে তার দল ক্ষমতায় এখন, মানে বুঝতে পারছেন এই যে। তখন আমি বললাম যে আপনি বর্ন বর্ন ইন্ডিয়া? হ্যাঁ, বর্ন ইন্ডিয়াতে। আমি আপনার দল বলতেছেন? হয় না, জামাত না, জামাত তো আমাদের দল, আমরা তো। হ্যাঁ। তো এই মানসিকতা নিয়েই কিন্তু ইউনূসের মুভমেন্ট, এবং ইউনূসের সব মুভমেন্ট বাংলাদেশে কিভাবে পাকিস্তান বানানো যায়। এখন আপনি এই গত 14 মাসের কার্যক্রম 1 বাই 1 ফিল আপ করেন, একটা চেক লিস্ট করেন যে এই কাজটা ইউনূসের প্রো পাকিস্তান নাকি এন্টি পাকিস্তান। প্রো পাকিস্তান, প্রো পাকিস্তান, প্রো পাকিস্তানি যে কোনো কিছু ইউনূস সবার আগে। কারণ ইউনূসের ধারণা, বাংলাদেশের মানুষকে গিলাইতে গেলে এই পাকিস্তানি মন্ত্রী বিধি দিতে হবে মানুষকে। এবং এই যে আহ, পাকিস্তানের এই বর্তমান যে গ্রুপটা আছে, বেড়াতে আসছে, এই গ্রুপ কিন্তু এই প্রথমবার না, এই গত 14 মাসে কিন্তু অনেকবারই আসছে। হ্যাঁ, অনেকবার। হ্যাঁ, অনেকবারই আসছে। এবং পাকিস্তানি সেনাবাহিনী আমাদের এখানে এসে ট্রেনিং দিচ্ছে, এবং আমাদের সৈনিকরা আবার ট্রেনিং নিচ্ছেও, প্রাউডলি নিচ্ছে। হ্যাঁ, যে পৃথিবীতে শুনছেন কোথাও যে দেশ থেকে আমরা স্বাধীনতা নিলাম, এই দেশ থেকে আবার এই দেশে ট্রেনিং আবার আমরা নিচ্ছি? তো বাংলাদেশে এটা সম্ভব। এবং ইউনূসের যে প্ল্যান, যে বাংলাদেশকে পাকিস্তান বানাইতে যা যা করার দরকার আমি করে ফেলি যতটুকু আগায়। এবং সে ওই যে আপনি বললেন, সে আসে না, কাঁদে না, কিন্তু তার কাদের কাজটা ঠিকই করতেছে, বাংলাদেশকে পাকিস্তান বানাইতে যা যা দরকার সেটা করে যাচ্ছে, এবং সেটা করবেই কন্টিনিউয়াস। জানি না শেষ কোথায়, কিন্তু আমরা তো আর বসে নাই। আমরা তো আমাদের প্রতিটা পয়েন্টে পয়েন্টে তারা ধরবো যে তুমি এটা করতেছো, এটা করতেছো, এটা করতেছো, এবং দ্যাট ইজ আওয়ার জব। মানে এটাই আমাদের প্রায়োরিটি, এবং এটাই আমরা করতেছিও। আমি এটাই বলবো, এভাবেই বলবো যে ইউনূস বাংলাদেশে পাকিস্তান বানাতে গিয়ে যা যা দরকার, ইউল ডু এভরিথিং। এভরিথিং মিনস এভরিথিং। মানে এটা
বলার কোনো অবকাশ নাই আর কি। এই প্রসঙ্গে উনি তো ওনার কাজটা করে যাচ্ছে, আমরা তো আসলে আমি জানি না যে আমরা কি করতে পারছি বা কতটুকুন করতে পারছি বা কি করা হচ্ছে, কারণ আমাদের, আমরা বলতে আমি এই জন্য, পলিটিক্যাল ফোর্স তো আমাদের দরকার। সেই পলিটিক্যাল পার্টির কথা বললে যারা আওয়ামী লীগ করে, তারা তো আছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, আমাদের পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। মুক্তিযুদ্ধকে স্ট্যাবলিশ করতে গেলে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় পরীক্ষিত। এখন আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ এই যে এই ইউনূসের এই যে ভয়ঙ্কর পরিকল্পনা, এবং ইউনূসের সাথে যে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দেশগুলো আছে, শুধু যে পাকিস্তান আমেরিকা না, আমি 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 যতদূর জানি টার্কি বা মুসলিম ব্রাদারহুডস এইগুলোর সাথে অনেকভাবে ইনভলভ। যেমন আমাদের যে একটা খবর, আপনি আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, যে আমাদের যে আগুন লাগলো যে, হ্যাঁ, ওই আগুনের তদন্ত করতে ইয়ের থেকে, টার্কি থেকে একটা টিম এসছে, এরকম কোনো একটা খবর আমি পড়লাম। আমি পেলে আবার আমি আপনাকে পড়ে শোনাবো। কিন্তু এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে এটাকে প্রতিহত করার জন্য আমরা কতটা সংঘবদ্ধ, বা আমাদের প্ল্যানটা কি অ্যাজ এ আওয়ামী লীগ রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনি আমাদেরকে যদি জানাতে পারেন, যতটুকুন আপনার জানানোর সুযোগ আছে। এটা একটা। সাথে সাথে আমি পার্সোনালি যেটা নিয়ে খুবই কনসার্ন, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ওরা বিচারটা করছে, এবং প্রধানমন্ত্রী সহ আমাদের যে রাজনৈতিক মুক্তিযোদ্ধার ভেটারান পলিটিশিয়ান, এবং যারা প্রত্যেকে মুক্তিযুদ্ধের সাথে, আপনি যদি আমির হোসেন আমুর কথা বলেন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুস, শাহজাহান খান, আপনি প্রত্যেকের নাম একটা একটা করে যদি আপনি ধরেন, আপনি মানিক আমাদের জাজ, ওনাকে তো কি নাজেহালটা করা হলো, মুক্তিযোদ্ধা একজন মানুষ। তো এই মানুষগুলার ফিউচার, এখন তো এই যে ক্যাঙ্গারু কোর্ট, এটা তো দ্রুত গতিতে আগাচ্ছে, তারা অ্যাজ ইফ তারা এটাকে একটা রায়টায় দিয়ে দিবে। এই অবস্থাতে আসলে কি ভাবতেছেন বা কি হবে সুশান্ত দা? আচ্ছা, আমি প্রথমে বলি ওই, মানে এটা ইংরেজিতে বলে আর কি, যে আমি বাংলায় বলি যে 8ই আগস্ট 2004-এর পর থেকে বাংলাদেশে যা হচ্ছে এগুলো হলো শুরুতেই শূন্য, মানে শূন্য দিয়ে শুরু, মানে বয়েড বলে আর কি জিনিসটা, মানে নাল অ্যান্ড ভয়েড। নাল, নাল এন্ড বয়েড। সো তারা যা করবে কোনো কিছুর আইনি কোনো ভিত্তি নেই। রীতি নেই। এখন আপনার আপনার ক্ষমতা আছে, আপনার হাতে অস্ত্র আছে, আপনার হাতে তলোয়ার আছে। আপনি আপনি যদি আহ পেছনে যাইতে 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 আপনি যদি আহ 250 খ্রিস্টপূর্বাব্দে যান, ঠিক আছে, বা 500 খ্রিস্টপূর্বাব্দে যান, হ্যাঁ, তখন ধরেন আপনি রাজা, আপনার হাতে তলোয়ার আছে, আপনি তো কোনো নিয়ম নীতি তোয়াক্কা করবেন না, ঠিক না, আপনি যা খুশি করবেন। তো এই এন্টায়ার প্রসেস আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গত 14 মাসে বাংলাদেশে যা হচ্ছে কোনো কিছুর আইনি কোনো ভিত্তি নেই। না, নেই, হান্ড্রেড এটা পার্সেন্ট বয়েড, নিশ্চয়, হ্যাঁ। 100% বয়েড। এখন যেহেতু তারা গায়ের জোরে করছে, কাজেই আপনি কি করতে পারেন, কথা হলো এটা। একটা জিনিস দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনি বুঝতে পারেন। আমার বাংলাদেশে আমার একটা পত্রিকা ছিল, লোকাল পত্রিকা, প্রিন্টেড হ্যাঁ, পত্রিকা, দৈনিক আমার আমার অভিজ্ঞতা। তো তারা হ্যাঁ, কি করলো, ওই মাহফুজ আমার আসছিল নবীগঞ্জ। লন্ডনে। হ্যাঁ, মাহফুজ লন্ডনে আসছিল, তো মাহফুজ তো আপনি জানেন এখানে আসার পরে মোটামুটি দৌড়নি খাইয়া গেছে আমাদের হাত থেকে। হ্যাঁ, তো সে দেশে হ্যাঁ। গিয়ে খোঁজ খবর নিচ্ছে যে সুশান্ত দাসগুপ্তের কি আছে, খোঁজ লাগাও। তো আমার নামে তো কিছু পায় নাই, পাওয়ার কথাও না, পাইছে একটা পত্রিকা। তখন সে কি বললো, সে বললো দিছে পত্রিকাটা ডিক্লারেশন বাতিল করে দাও। দিছে একটা সিটি দিছে, আপনি যদি আমার সিটির উত্তর পড়ে তখন তাহলে জানবেন আমি ক্লিয়ারলি উত্তর দিছি যে তোমরা অবৈধ, তোমাদের চিঠি বাই ডিফল্ট অবৈধ, তোমাদের চিঠির উত্তর দিতে আমি আগ্রহী না, তোমরা যা মন চাই করো। আর আবার লিখে দিছি নিচে, সময় আসলে এটা কিন্তু উত্তর পাবা, এখন দিচ্ছি না, when time comes you'll get the answer। অবভিয়াসলি তারা পরের দিনই, একদিনও লেট করে না, পরের দিন আমার ডিক্লারেশন বাতিল করে দিচ্ছে। আমি এগুলো নিয়ে বদার না। আমাকে তো অবৈধ সরকারের কাছে আমি কেন জবাব দিতে করবো? আমাকে অনেকে রিকোয়েস্ট করছে, দাদা আপনি একটু নরম হইতে পারতেন, হ্যাঁ, আপনার সাথে উত্তর ছিল যে প্রশ্ন জানতে চাইছে। তাই বলে আমি কেন তাকে আমি নরম হবো? এই অবৈধ সরকারের কাছে আমার জবাব দিতে কি? আর আমার এই পত্রিকা একটা নামে গেলই কি দায় আসে, যেখানে পুরো দেশই নাই, যেখানে পুরো দেশই নাই ওখানে আমার একটা পত্রিকা টাকা না টাকা কি দায় আসে? করলাম, দিলাম না উত্তর। তো এই যে আইসিটি গভর্নমেন্ট এরা যাই করে না কেন, এইটার কোনো ভিত্তি নাই, শূন্য, কমপ্লিটলি জিরো। তো তারা ধরেন মৃত্যুদণ্ডই দিল, কি দায় আসে? আমাকে বলেন কি দায় আসে, এটার কোনো ভ্যালু আছে?
মানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের অ্যাক্টিভিস্টদের মাথায় রাখতে হবে, সবাইকে জানতে হবে 8ই আগস্ট তারা যখন ফেক একটা রেফারেন্স নিয়ে হাইকোর্টের, তারা যখন সংবিধানের আলোকে মানে শপথ গ্রহণ করে শপথ মানে গ্রহণ করেছে। দেশের ক্ষমতা মানে নিল, এখন পর্যন্ত দেওয়া হচ্ছে পুরাটাই অবৈধ। কারণ আপনি অবৈধ দিয়ে শুরু করবেন, সবকিছু অবৈধ। আমি যদি আর একদম স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলি, যে কি বলে, ওই বিয়ে ছাড়া যদি কেউ বাচ্চা হয় তাহলে তো এটা ওই জারজ সন্তানই। তো সন্তান যদি জারজ হয়, এর বাকি সারা জীবনে জারজই, সে আর কোনোদিন কিন্তু মানে মানে তার পিতৃ পরিচয় পিয়েরা ফাইলেও জারজই থাকবে। যে এই যে সরকার, বর্তমান সরকার, এটা জারজ সরকার, সিম্পল। মানে আমি একটু খারাপ ল্যাঙ্গুয়েজে বললাম বোঝার স্বার্থে। এবং এদের কোনো ভ্যালিডিটি নাই। আইসিটি আইনে তারা যে বিচার করছে, এই বিচারে খানা পয়সার মূল্য নাই, এগুলো নিয়ে বাবার দখল নাই। ঠিক আছে, এটা করুক, ফাঁসি রায় দিল, কি হইলো, ফাঁসি। মানে এখন আপনি বলতে পারেন যে আমাদের জেলে তো কেউ কেউ আছে যে এদের যদি ফাঁসি দিয়া দেয়। হ্যাঁ, এই প্রশ্নটা তো অনেকে করে আমাকে, দাদা আপনারা তো পাত্তা দিচ্ছেন না। তখন দেখা গেল যে আমাদের দেশে হ্যাঁ, এই যারা আছে প্রশ্নটা এদের আমি খুব পাই যে যারা জেলের ভিতরে আছেন। তাদেরকে তাদেরকে যদি লটকাই দেয় তাহলে কি হবে। এখন এই এই প্রশ্নের উত্তরে মানে এটা আমি আহ প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন যারা জেলে আছে, এদের আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, নিজের উপরে পড়লে বোঝা যায় যে এটা কষ্ট কতটুকু। আমি আই ফিল ইট। কিন্তু আমি এইটাও আমি বলি যে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু 30 লক্ষ মানুষের আত্মদানের মাধ্যমে। 30 লক্ষ, 60 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু এই দেশ। সো নেগেটিভলি যদি বলি, এটা বলা উচিত না। ভগবান না করুক, আল্লাহ না করুক, যদি 2-3 জনের ফাঁসিও দিয়ে দেয় তারা দূরপূর্ব দিয়েও দেয়, এটা আত্মদান হিসেবে নিতে হবে আমাদেরকে, দেশের জন্য, এই দেশের মাতৃভূমির জন্য আত্মদানই। ইয়েস, এখন যার যার হবে বিষয়টা, তার আত্মীয় স্বজন, তার তার একটা বিষয় আছে। এখন আমি আমি তো বলতে পারি যে, এখন আপনি বলতে পারেন যে তারা ইলিগেলি করতেছে, আপনারা কেন ইলিগেলি করেন না? কিন্তু ধরুন হয়তো শেখ হাসিনার নির্দেশ হলো আমি অবৈধভাবে কোনো কিছু করবো না। অনেকে কিন্তু বলে যে সংগ্রাম ঘোষণা দেন। আমরা তো সংগ্রাম ঘোষণা দিতে পারি, এই গৃহযুদ্ধ ঘোষণা দেন, আমরা তো দিতে পারি, কিন্তু আমরা এটা করবো না। কারণ বাংলাদেশের মানুষ, আপনি তো জানেনই, এখন বাংলাদেশের মানুষ তো বিতশ্রদ্ধ। এখন বাংলাদেশের মানুষ একটু সুযোগ পাইলে আপনি দেখবেন কি করে। বাংলাদেশের মানুষ একটু সুযোগ পাইলে এই জিনিস সরকারকে লাগতে বিদায় করবে। এটি বাস্তবতা। তো আমাদের একটু সময় নিতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। আর অবভিয়াসলি আমাদের মানে জেলা লেভেল, বিভাগীয় লেভেলের লিডারশিপ, আমাদের পলিটিক্যাল লিডারশিপ নিয়ে ভাবতে হবে একটু, মানে কার্যক্রমের হ্যাঁ, বিষয়গুলো নিয়ে ভাবতে হবে ওইটাই একটু। আমার শেষ প্রশ্ন ছিল যে আসলে তারপর আইসিটির ব্যাপার দেখা যাক। তবে এটা আমি মানে বুঝি যে আইসিটির যদি ব্যাপারে আমি একটা জিনিস বলি, একটা জিনিস মাথায় রাখবেন, তারা যা কিছুই করুক না কেন এগুলো শূন্য, এগুলো কোনো ভ্যালু শূন্য, নাই। এবং আমি এটা বুঝি যে যদি তারা যা করছে এটার একটা ভয়ঙ্কর পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। এটা একাত্তরের, তো আমি বললাম হ্যাঁ, না, এটা আমি বললাম একাত্তরের না। ঘাতকদের তো পরিণতি আমরা দেখেছি। মানে এটা পাপের প্রায়শ্চিত্ত করতেই হয়, ওদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আমি সবসময় এটা বলি, এই আইনের এই মামলা, এই যে একটা অবৈধ যে মামলাটা, যে এই কোর্টে তো এই মামলাই হতে পারে না। হ্যাঁ, এটা তো মানে আমি আমি আপনাকে বলি, প্রথম থেকে ধরে নিতে হবে, তারা যাই করে না কেন কোনো কিছুর কোনো ভ্যালিডিটি নাই। ভ্যালিডিটি এরা নেই। কোথায় মামলা Exactly, করলো, হ্যাঁ, কি কি করলো না করলো, এগুলা আমাদের মনোযোগ দিতে হবে আমাদের অ্যাক্টিভিজমে, আমাদের এক্স্যাক্টলি। পলিটিক্যাল কার্যক্রমে। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখেন, যখন ছাত্রলীগের একটা ছেলেকে গাছের সাথে বেঁধে তারা স্বীকারোক্তি নেয় যে আমি কোনোদিন ছাত্রলীগ করবো না, এবং এটা যখন সারা পৃথিবীতে ছড়াইয়ে যায়, তখন সারা পৃথিবী মনে করে যে আমাদের বেইজে বেইজে আমাদের কোনো গ্রাউন্ডস নাই আর, উই লস্ট দ্য গ্রাউন্ড। তো আমাদেরকে তো ওই গ্রাউন্ডটা ফিরে পেতে হবে। এই জন্যই আমি বলি 10-12 দিনের মিছিলে তখন না, এটা বেইজ নষ্ট হয় আরো আমাদের। ক্লাস 7-এ বাচ্চা যখন আপনাকে মিছিল প্রতিহত করে দেয় আপনার, এটা অর্থ হলো তোমার বেইজ নাই। তো আমি তো এই বেইজ নাই জিনিস তো আমি প্রমোট করব না, এবং আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি এটা করতে দিব না। এখন কেউ যদি এতে মনে করে যে হ্যাঁ আমি 10-12 দিনের মিছিল দিই, তার কি সমস্যা? না, আমার সমস্যা আছে ভাই। কারণ তুমি যা করতেছো এটা রং মেসেজ দিচ্ছে, সারা পৃথিবী দেখতেছে এই জিনিসটা। তো তোমার, তো আমি আমি আশা করি আমার পয়েন্টটা আমি আপনাকে জানি হ্যাঁ, না হ্যাঁ, ক্লিয়ার আমি করতে পারছি একদম, কিনা। কারণ আমার মানে মনে আমার হচ্ছে পয়েন্ট কি যে একদম ক্লিয়ার। আমরা তো রেগুলার বিষয় নিয়ে অনেক কথা বলি। আমার কাছে মনে হচ্ছে যে আজকের আলোচনাটা অ্যাটলিস্ট যারা অ্যাক্টিভিস্ট আছেন বা অনলাইনে কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আমাদের পক্ষের, তাদের অবশ্যই এটা শোনা উচিত, এটা আমি মনে করি। আর আমি বলছিলাম না যে এই যে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের তদন্তে তুরস্কের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, আচ্ছা, সচিব। আমি আমি আমি, আপনাকে বলি, আমি পার্সোনালি কিন্তু একজন
সেফটি এক্সপার্ট, মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এক্সপার্ট বলা যায় আচ্ছা আর কি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়ার্ল্ড হ্যাঁ হ্যাঁ। মানে একদম টপ লেভেল এক্সপার্ট আমি ফায়ার সেফটিতে। সো তুরস্কর লোক আইসে কি করবে, এটা রিয়েলি ইন্টারেস্টিং আর কি। আমি এই জন্য জাস্ট একটু আমার খুব ফানি না, লাগছে। এখন তুরস্কর যে এক্সপার্টিস আসছে, তাদের পার্সোনাল প্রোফাইল দেখলে বুঝতে পারতাম যে তারা প্রফেশনাল এটা ক্যাপাবিলিটি খুঁজে এদের কি। বার করবো, পেলে আমি হ্যাঁ, আপনাকে পাঠাবো না। আমি পার্সোনালি, আমি কেন বললাম, কারণ আমি পার্সোনালি ফেলো মেম্বার, মানে সেফটি কাউন্সিলে, মানে এটাকে বলে IIRS, মানে ইন্টারন্যাশনাল রিস্ক এন্ড সেফটি ম্যানেজমেন্টের যে ওয়ার্ল্ড ফোরাম আছে, ওইটার ফেলো মেম্বার। সো আমি জানি না এদের ক্যাপাবিলিটি কি, প্রফেশনাল ক্যাপাবিলিটি কি, দেখলে বুঝতে পারতাম যে তারা কে আসলে। সো আপনি যদি পান তাহলে জানাই হ্যাঁ না, কারণ আমি আমি যদি দেখতে এটা, চাই যে আমি এরা খুঁজবো, এটা আমি এরা একজনকে কোন লেভেলের বলেছি। ফায়ার সেফটি এক্সপার্ট, আসলে আসলে এটা জানা দরকার। আমি পাঠাবো আপনাকে। আমি এই এই প্রসঙ্গ থেকে সরে যাওয়ার আগে একটা পোস্ট পড়ি, এই যে চিফ প্রসিকিউটর তাজুল বলছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আওয়ামী লীগ ফিরলে আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না। জামাত, শিবির, বিএনপি সমন্বয়ক সবাইকে আসামি করবে, তাই আমরা যেভাবে হোক আওয়ামী লীগকে ফিরতে দেব না। একটা চিফ প্রসিকিউটর। না, না, আমি আপনাকে কি বললাম, মানে আমাদের অ্যাক্টিভিস্টদের, আমাদের কর্মীদের মাথায় একটা বিষয় ঢুকাই দিতে হবে যে 8ই আগস্টের পর থেকে তারা যা করতেছে সব ভুয়া, সব সব ফেক, অবৈধ আর কি। সব বয়ান, সব অবৈধ। তো এই অবৈধ জিনিসকে কিভাবে আমাদেরকে আটকাইতে হবে, এই এই প্রসেস আমাদের কি করতে হবে। এই জন্য আমাদের মানে ফিল্ড লেভেল অ্যাক্টিভিজমের বিকল্প নাই, কিন্তু তার মানে এই না যে 10-12 জনের মিছিল করবো আমরা। মিছিল করতে হবে। এখন আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি না এটার আপনি কতটুকু উত্তর দিতে পারবেন বা যতটুকুন পারেন। আওয়ামী লীগের এই যে অনেক ম্যাক্সিমাম নেতারা যারা মানে বড় বড় নেতা আছেন, বিদেশে আছেন, তারপরে মানে আওয়ামী লীগটা একটু বিক্ষিপ্ত অবস্থায় আছে। অনেকে বলেন যে যদি এরকম নেতৃত্বের জায়গাগুলো ঠিক করা, স্পেশালি আমি যখন গ্রামে মানে ইউনিয়ন পরিষদ, উপজেলা চেয়ারম্যান বা এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, বলে আমরা স্ক্যাটার্ড হয়ে আছি। তো রাজনীতি মানে আপনাদেরকে যে নেতৃত্ব স্থানীয় বা নেতাদেরকে একটু গোছানোর কি, সংগঠিত করা বা নতুন কোনো নেতৃত্ব আনা, এ ধরনের কোনো কিছুকে আপনি জানা আছে? আপনি কিছু বলবেন? আমি বুঝতেছি না কিভাবে প্রশ্নটা আপনাকে করব। না, না, প্রশ্ন প্রশ্ন বুঝছি। আচ্ছা, আমি বলি, আওয়ামী লীগ এত বিশাল একটা দল, হুম। হ্যাঁ, মানে এত বিশাল একটা দল, মানে এটা আপনি কল্পনা করতে পারবেন না, বা আপনার বা আমার কল্পনা বাইরে, এটা কত বাইরে বড় দল অফকোর্স, হ্যাঁ। এটা। এবং এই জন্যই যে তাজুল বলে যে আওয়ামী লীগ আসলে আমাদেরকে কি করবে, প্রত্যেকটা মানুষ যারা বর্তমানে গত 14 মাসে যা করতেছে অবৈধভাবে, প্রত্যেকের হিসাব আছে যে বাবা আমার কি হবে। কারণ আওয়ামী লীগ এত বড় একটা দল, আপনি দেখেন, ধরেন আমি 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 একটা পার্সোনাল, একটা ব্যক্তিগত একটা উদাহরণ দিই। আমরা এলাম 4 ভাই 1 বোন, ঠিক আছে? আমরা 4 ভাই 1 বোন, 4 ভাই 4 দেশে বর্তমানে। হ্যাঁ। সো আমি আমি নিজে দেখছি যে এই যে একটা 5 জনের একটা ফ্যামিলি, আমার বাপ মা কি পরিশ্রম করছে এদেরকে অর্গানাইজ করতে, একটা কম্বিনেশনে রাখতে। হ্যাঁ, ছোটবেলা থেকে আমাদেরকে কিভাবে শেখানো হয়েছে ভাই বোনের প্রতি একজনের একজনের ভালোবাসা, হ্যাঁ, ভাইয়ের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে বোনের। হ্যাঁ, ধরেন আমাদের 4 ভাইয়ের বউ 4 দেশে। তো এইটা একটা, এই 4 বউর যে রাজনীতি, ঠিক আছে, এইগুলা তো আমাদের মেনটেন করতে হয়। বুঝতে পারছি, বুঝছেন? তো এখন আপনি বুঝেন যে এত বড় দল, এটা আসলে সামলানো এত সহজ জিনিস না। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের তেল কমে নাই এখনো। আমি স্ল্যাং ইউজ করতেছি, মানে আমাদের গায়ের তেল এখনো কমে নাই। ও আপনি আচ্ছা 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 আচ্ছা। বুঝছেন তো, তেল কমে নাই। ধরেন আপনি এক কাজ করেন, আপনি কোনো বড় নেতার বিরুদ্ধে যদি একটা শব্দ লেখেন, বড় নেতা কি বলবে জানেন? আমি কি আপনার পোস্টে লাইক দিব, আপা গুড জব, ভালো বলছেন, আবার আমি আপনার স্ক্রিনশট পাঠাই দিব ওই নেতার কাছে, তো ভাই দেখছেন রূপা আপা কি লাগছে। তখন এই ভাই বলবে এটা আজকে এটা লিখে রাখো, লিখে রাখো, ধরবো সময় মতো ধরবো। হ্যাঁ, এখনো আমাদের পা মাটিতে নাই, এখন আমরা আকাশে উঠতেছি, 14 মাসেও আমাদের পা মাটিতে নাই। আর একটু যখন দেখবেন মানে সুবাতাস চলতেছে, দেখবেন লাফালাফি শুরু হয়ে যায়, বুঝছেন? তো এটা আসলে আমাদের রাজনৈতিক, আমি আমি বলি সবসময় আমাদের রাজনৈতিক মেন্টরিং খুবই খুবই খারাপ। মানে আমরা যেভাবে পলিটিক্সটা শিখে বড় হয়েছি, আমরা আমরা শিখে বড় হয়েছি যে রাজনীতি মানে হইলো ক্ষতি করা, নিজের দলের একজনকে ক্ষতি করা, তার ডিঙে নেতা হওয়া। হ্যাঁ, তো আমাদের পলিটিক্যাল লেসন, মানে আমি বলবো যে এডুকেশনটা খুব বাজে। এই প্রথম থেকে আমি আবারও বলি যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের যেভাবে রিজনিং দরকার,
যেভাবে আমাদের লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার, পলিটিক্স এই বিষয়টাই। আমাদের এই শিক্ষাটা আসে নাই আমাদের পলিটিক্স। পৃথিবীর বিভিন্ন দেশে পলিটিক্যাল লিডারশিপ উপরে পড়ালেখা হয়, হ্যাঁ, কোচিং হয়, মেন্টরিং হয়, হ্যাঁ। একজন একজনের মেন্টর থাকে, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা নাই। ফলে আপনি যেটা বললেন যে এটা এ ভেরি টাফ জব, আমি জানি না নেত্রী কিভাবে করবেন। অবশ্যই নেত্রীর মাথায় কোনো না কোনো কিছু আছে, আইডিয়া, কোনো একটা কিছু করবেন। বাট আমি আমি পার্সোনালি আমি মনে করি আমার কাজটা আমি করবো, মানে আমি এটা সব মেনটেন করি আর কি, যে প্রত্যেকে যদি তার দায়িত্বটুকু পালন করে তাইলেই হবে। ধরো আমি সুশান্ত দাশগুপ্ত, আমি আমি ইউকেতে আছি, আমি আওয়ামী লীগের টুকটাক দু একটা পোস্টে আছি, ফাইন। বাট আমি মেজর কোনো পলিটিক্যাল পজিশনে নাই, কিন্তু এজ অ্যাক্টিভিস্ট আমার দাদা দরকার, আই এম ডুইং দিস। আমি কেউ কিছু ভুল করলে, বা ধরেন ফর এক্সাম্পল এই যে মিছিলটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, আমি এটা চাইছিলাম আসলে ও মানুষ আলোচনা করুক, হ্যাঁ। সো দিস ইজ এ ট্রিক্স এন্ড আই হ্যাভ ডান সাকসেসফুলি। এবং আমাদের টিমের সবার কথা হলো ঠিক আছে, ওয়েল ডান, লেটস টক। মানুষ আলোচনা করুক আসলে কি 10-12 জনের মিছিল দরকার আছে, কেউ বলতেছে আছে, কেউ বলতেছে নাই, চলুক আলোচনা, চলুক ডিবেট চলুক। এর মধ্যে দিয়ে একটা রিফাইন একটা ওয়ে বের হবে যে আসলে আমাদের কি করা উচিত। তো আমি মনে করি আমাদের রাজনৈতিক শিক্ষা লেসনিংটা হচ্ছে না। এটা লাগবে, সময় লাগবে, বা এটা বিগ পার্টি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, মানে একটুকু আমি বলতে পারি ভেরি ডিফিকাল্ট। বুঝতে আশাও পেরেছি। তো ওর কিছু নাই, প্রত্যেকের কাজটুকু যাতে আমরা করি, এই ধরনের ইনস্ট্রাকশন তো নেতৃত্ব দেওয়া আছে যে তোমরা নিজেদের কাজটুকু করো, আরেকজন কি করছে এটা বোঝা দরকার নাই, তুমি কি করছো এটা করো, তোমার কাজটা তুমি করো, আরেকজনের কাজ করা দরকার নাই। মানে আমি এটা এইভাবেই মনে করি আর কি। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ সুশান্ত দা। আশা করি আমরা আবার যখন বসবো তখন পরিস্থিতি কিছুটা হলেও আমাদের অনুকূলে থাকবে। আপনি ভালো থাকবেন। আপনি আমাদের স্পেশালি অনলাইনে যারা কাজ করছে তাদের জন্য অনেক গাইডলাইন দিলেন। আমি প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে শিখি, শিখতে কোনো অসুবিধা নেই, শেখাটা লজ্জারও না। সবাই সব কিছু জানে না, এটা আমি আমার বন্ধু তরুণ যারা আছেন তাদেরকে বলছি আর কি। আপনি ভালো থাকবেন সুশান্ত দা, আর আমাদেরকে আরো ইন্সপায়ার করবেন। আপনার লন্ডনে আপনার কাজ দেখে তো আমরা ভীষণভাবে, পৃথিবীর সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ইন্সপায়ার্ড হয়। এবং আপনি আবারও চিনিয়েছেন যে সাহস কখন কোন সময় দেখাতে হয়, কোন সময় প্রতিবাদ করতে হয়, কোন সময় নীরব থাকতে হয়, কোন সময় কিভাবে প্রতিবাদ করতে হয়। এই আপনার মিছিল এবং আপনার প্রতিবাদ, আপনার প্রতিরোধ, সবটাই আপনি করে বারবার দেখাচ্ছেন, আপনার বিভিন্ন শেডগুলো দেখাচ্ছেন। এবং আমরা দেখছি, এবং এটা থেকে আমি পার্সোনালি শায়লা আহমেদ শিখছি যে আসলে কোন জায়গাটাতে আমাকে কতটুকুন বলতে হবে, পরিমিতি বোধ, এটা খুব জরুরি। অনেক ধন্যবাদ সুশান্ত দা, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপা, আসলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর আমি নর্মালি লাইভ টাইপে বা এইগুলোতে আসি না, বিকজ মানে মাই ওয়ে অফ স্পিকিং টু ডিফারেন্ট, হ্যাঁ। বাট থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের আলোচনা, আমি শিওর যে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা খুব ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।